বাল্যবিবাহ দেওয়া একটা ভয়ঙ্কর অপরাধ এবং আইনত দণ্ডনীয়। বাল্যবিবাহ দেওয়ার কারণে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের জীবন নরকে পরিণত হয়। তিলে তিলে একটা সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন ধ্বংস হয়ে যায়। আর এসব অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যায় সমাজের সাধারণ মানুষ। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত বোধন সিরিজের দ্বিতীয় সিজনটি, যেখানে একটি গ্রামে বাল্যবিবাহ, নারী পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে থাকে। আর এই অন্যায় কাজগুলো দূর থেকে লিড দিতে থাকে সমাজের কিছু প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিরা। তবে গ্রামের এই অবস্থা দূর করার জন্য আবির্ভাব ঘটে রাকা নামে একটি মেয়ের। সে কি পারবে গ্রামের এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে, নাকি তাকেও ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হবে? সেটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এক্সপ্লানেশনটি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। রাকা সেন আর ডিভিশনাল কমিশনার রিজু সান্যালের বেশ কয়েক মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু কোথাও যেতে পারেননি হানিমুনে। এরই মধ্যে রিজু প্রমোশন পেয়ে কাজের দায়িত্ব আরো বেড়ে গেছে। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে একটা গ্রামের নতুন তৈরি হওয়া ব্রিজ ভেঙে পড়েছে। বেশ কয়েকজন চাপা পড়ে মারাও গেছে সেখানে। এই বিষয়টি দেখাশোনা করার জন্য যাচ্ছে ইপিলপুরের রিজু। এখন বিয়ের পর যেহেতু ওরা কোথাও ঘুরতে যায়নি, তাই রাকাও দিন 15 ছুটি নিয়ে ঠিক করেছে রিজুর সাথে ইপিলপুরে যাবে। অন্যদিকে ইপিলপুরে এখনো রাজত্ব চলে তৎকালীন জমিদার তথা এখনকার এমপি সত্যপ্রকাশ চৌধুরীর। ওরা যা ঠিক করবে গ্রামের লোকেদের তাই করতে হবে। সত্যপ্রকাশ বাবুর ছেলে সুখের, যে ছিল 1 নম্বরের লম্পট বদমাশ প্রকৃতির, আর তার সঙ্গে আছে তার কতগুলো চেলা। গ্রামের লোকেরা তো ওদের ভয়ে তটস্থ। রাত্রিবেলা বক্স বাজিয়ে উদ্দাম নাচ চলছে। শহরের উঁচু মহলের সব বাবুরাও এসেছে পার্টিতে। পাশেই লখাইদেবের একটা ছেলে কলেজে পড়ে, কিন্তু তার পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। সে রেগে গিয়ে ভাবলো ওদেরকে কিছু বলতে যাবে, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, কেননা ওর বাবার কড়া নিষেধ। ওর বাবা জানে যে ও কিছু বলতে গেলে ওকে মেরে ফেলে দেয়া হবে, খুঁজে পাওয়াও যাবে না। যাই হোক, রাকা ঠিক করলো ও নিজে গাড়ি চালিয়ে জঙ্গলের রাস্তা ধরে গ্রামে যাবে। জঙ্গলের মাঝে গাড়ি থামিয়ে ওরা একটু ঘুরতে বেরোলো। সেখানে সুখে আর তার দলবল নিয়ে হাজির। সবার চোখ খুব নোংরা ভাবে রাকার শরীরের উপর চলতে থাকে। দেখে রাকার গা ঘিন ঘিন করে ওঠে। রিজু ওদের ইগনোর করতে বলে। সে বলে চলো সামনের দিকে যাই, কিন্তু রাকার মাথা থেকে ওই চোখ দুটো কিছুতেই বেরোচ্ছিল না। গ্রামের সরকারি বাংলোয় ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বলে রাখি, জঙ্গলে লখাইয়ের জ্যাঠার বডি পাওয়া গেছে, তাই রাস্তাঘাট শুনশান, দোকানপাট প্রায় বন্ধ। চা খেতে খেতে এই বিষয়টি ওরা জানালো। এরপর ওরা বাংলোয় গিয়ে পৌঁছালো। বাংলোয় কেয়ারটেকার নিরঞ্জন সব বন্দোবস্ত করে রেখেছে। আস্তার বউ রান্না বান্না করে দেবে রাতে। কাল থেকে সরকারি লোক থাকবে। রাকা সেখানে গিয়ে দেখলো যে ওদের রুমের অ্যাটাচ বাথরুম, তাতে জল পড়ছে না, কলটা খারাপ। নিরঞ্জন কাচুমাচু মুখে বলে কাল ঠিক করিয়ে দেবে, আজ রাতের মতো বারান্দার বাথরুমটা ব্যবহার করুন। নিরঞ্জনের মেয়ে সনাতনী খুব ভালো গান গায়। সে গান গেয়ে শোনালো রাকাকে। ওর মা রান্না করতে এসেছে, তাই বাড়িতে কেউ একা থাকবে, এজন্য ও চলে এসেছে এখানে। ও স্কুলে পড়ে, 15 বছর বয়স। ওরা ঘুমিয়ে পড়েছে। তখন আমরা দেখতে পেলাম যে সুখেদের দলের একটা ছেলে বুধুয়া বলে জানালা দিয়ে রাকাকে দেখছে। মাঝরাতে রাকার বাথরুম পেলে তাকে নিচে নেমে এসে তার বাথরুমে যেতে হয়। রাকা বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজার ছোট্ট ছিদ্র দিয়ে চোখ রাখলো বুধুয়া। রাকা কিছু ভাবলো, তারপর টাওয়েল দিয়ে ওই ছিদ্রটা আড়াল করে দিল। তখন ছেলেটা বাইরে থেকে বদমাইশি করে সিটকিনিটা দিয়ে দিল। এরপর রাকা দেখলো জানালা দিয়ে কেউ মোবাইলে ভিডিও করছে। রাকা ভয় পেয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখে দরজা বন্ধ। এরপর সকালে লোকাল থানার পুলিশ সেখানে আসে। তারা বলে এত উপরে বাথরুমের জানালা, কিন্তু সেখানে কেউ উঠলো কি করে? হয়তো আপনার দেখার কোথাও ভুল হচ্ছে। রাকা বলল না, আমার কোনোভাবেই ভুল হচ্ছে না। যে কোনো লোক বা যারা গাছে উঠতে পারে তাদের এই সিঁড়ির রেলিং এর উপরে ওঠাটা কোনো ব্যাপারই না। আসলে এখানকার পুলিশও সত্যপ্রকাশের হাতে। পুলিশও জানে এগুলো সত্যপ্রকাশের সেলের কাজ। এরপর সত্যপ্রকাশ এখানে আসে আর পুলিশকে ধমকাধমকি করে বলে যে 2টা গাছ বসাতে। সেই সময় সেখানে আসে তার ছেলে সুখেন আর তার দলবল। সত্যপ্রকাশ কাল রাস্তায় তার ছেলেরা যে রাকাকে বিরক্ত করেছে তাই ওদের মাফ করে দিতে বলে। রাকা বলে ওঠে আচ্ছা। তখন সত্যপ্রকাশ দরকার পড়লে যেন ওকে ডাক দেয় সেই কথাটি বলে হাসতে হাসতে বেরিয়ে যায়।
রিজু আবার এদের ইগনোর করতে বলল রাকাকে, বলল অসম্ভব পাওয়ারফুল এরা, এই গোটা এরিয়াটাকে ওরাই কন্ট্রোল করে, এদের একটা ফোন রিজুকে কাশ্মীরে পাঠিয়ে দিতে পারে, কোনো ফলস কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিতেও পারে, আবার ওদের একটা ফোনকে কাল রাতে এখানে ঢুকেছিল সেটা বের করে দিতে পারে। কিন্তু রাকা বলল সেটার জন্য কোনো এমপির দরকার হবে না, আমি জানি কাল রাতে এখানে কে এসেছিল, কিন্তু তুমি সেটা পুলিশের কাছে বলতে বারণ করলে। এরপর রিজু অফিসে চলে গেলে সাদে রাকা একটা গুটকার প্যাকেট পায়, যেটা সুখেনের দলের ছেলে যার নাম বুধুয়া তার হাতে ছিল। এরপর কেয়ারটেকার নিরঞ্জন লতা বলে একটি মেয়েকে নিয়ে এলো, আজ থেকে সেই এখানকার সব কাজকর্ম করবে। এরপর রাকা গাড়ি নিয়ে একটু গ্রামটা ঘুরতে বের হয়। বেশ কিছু হাতের কাজের তৈরি পিতলের মূর্তি, বেতের ঝুড়ি, মাটির জিনিস, মুখোশ বিক্রি হচ্ছে এখানে। এই পিতলের জিনিস তৈরি করে লখাই। লখাইয়ের সাথে বসে গল্প করছিল, তখনই লখাইয়ের ফোনে একটা ফোন এলো আর ও বেরিয়ে গেল। রাকা তার চোখে দেখলো যে সনাতনী ওকে ডেকেছে ফোন করে। রাকা মুচকে হাসলো, আসলে সনাতনী আর এই লখাইয়ের মধ্যে প্রেম চলছে, কিন্তু সনাতনীর বাবা মা লখাইয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ লখাই ছোট জাতের। রাকাই শুনতে পায় কয়েকটা ছেলে কালকের বডি নিয়ে কথা বলছে। ওরা বলছে যে জঙ্গলে বডিকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এখন জানোয়ারে মেরেছে বলে চালাচ্ছে। ওদিকে সনাতনীর কাছ থেকে লখাই জানতে পারে যে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। সুখেন আর ওর দলবল নিয়ে এখন প্রায়ই ওদের ঘরে আসে। সনাতনীর বিয়ে দিতে যায় সুখেন 18 বছরের আগেই, তাও আবার ওদের দলের ছেলে সেই নোংরা বধুয়ার সাথে। আসলে সুখেন মেয়ে পাচার করে দুবাইয়ে। এই সনাতনীর ফটো দেখিয়ে অনেক টাকা দাম উঠেছে। সুখেন তাই ওকে এবার পাচার করার পরিকল্পনা চালাচ্ছে। এভাবে অনেক মেয়েকেই সে পাচার করে দিয়েছে। লখাই সনাতনীকে একটু চোখে চোখে থাকতে বলে আর বলে সুখেন তোমার বাবা মার সাথে কি কথাবার্তা বলেছে সেগুলো যেন খবর রাখে। এরপর তাকে ঘরে ফিরে যেতে বলে। যখন ফিরে আসছিল লখাই নিজের বাড়িতে, তখন সুখেনের লোকজনেরা ওকে তাড়া করে মেরে ফেলার জন্য। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাকা সেন ওর গাড়ি নিয়ে, তখন সে লখাইকে গাড়িতে তুলে নেয়। তারপর সে সবটা শোনার পর বলে চলো পুলিশ স্টেশনে যাব। লখাই বলে গিয়ে কোনো লাভ হবে না দিদি, এখানকার সব পুলিশ প্রশাসন ওদের হাতে। তবুও রাকা যায় পুলিশ স্টেশনে। কিছুক্ষণ পর ওদের ফলো করে সেখানে গেল সুখেন এবং ভয় দেখাতে লাগলো লখাইকে, যদি ফার্দার আবার সনাতনীর সঙ্গে দেখা করে তাহলে ওকে মেরে ফেলবে। এই বলে পুলিশের সামনে লখাইয়ের গলা চিপে মেরে ফেলতে চায়। এখানে লখাইয়ের বাবা এসে কোনো রকমে সুখেনের হাতে পায়ে ধরে লখাইকে ছাড়ায়, আর পুলিশ নির্বাক দর্শক হয়ে দেখতে থাকে সবকিছু। এরপর সুখেন রাকাকে এসবের মধ্যে না ঢোকার হুমকি দেয় আর বলেন না হলে ওই ঝিলিকের মতো অবস্থা হবে। আসলে এই ঝিলিক নামের মেয়েটিও গ্রামের আরো মেয়েদের স্বনির্ভর করতে চাইছিল। 18 বছরের আগে বিয়ে করতে বারণ করেছিল, এটাই জানাচ্ছিল যে তাহলে সেটা আইনত দণ্ডনীয়। তাই ওকে জ্যান্ত জ্বালিয়ে মেরেছিল এই সুখেনের লোকজন। তবুও ভয় না পেয়ে রাকা সুখেনের নামে ডায়েরি করে আসে। এদিকে সুখেনের বোন কুর্চি মাইকেল নামের একটি ছেলের সাথে প্রেম করছে। ওরা দুজনে ঠিক করেছে পালিয়ে যাবে। সুখেনের বোন কুর্চি কিন্তু বেশ ভালো মানুষ, ওর মায়ের মতো। দাদা আর বাবার এই শয়তানি তার একদম সহ্য হয় না, ওকেও বন্দি করে রেখেছে সুখেন। যাই হোক, অনেকদিন ধরে ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছে মাইকেল, কিন্তু ছুটি পাচ্ছে না। ছুটি পেলেই ওরা পালাবে। আর ওই অফিসেই কাজ নিয়ে এসেছে রিজু। এখন রিজুর ফোনে একটা ফোন আসে অফিসে, সেটা সুখেনের। সে রিজুকেও ভয় দেখায়, রাকার ডায়েরি তুলে নিতে বলে। সেই সময় মাইকেল রিজুর কাছে ছুটির অ্যাপ্লিকেশন দেয়। রিজু তখন ছুটিটা মঞ্জুর করে। এদিকে ভয় দেখিয়ে সুখেন নিজেকে বলে যে যদি ডায়েরি তুলে না নেয় তাহলে ম্যাডামের হয়তো কিছু হয়ে যেতে পারে। এদিকে সুখেন জেনে গেছে মাইকেলের ব্যাপারটা, তাই ওর বোনকেও ভয় দেখায় যে মাইকেলকে মেরে ফেলবে। সেদিন রাতে সনাতনীর বাবা মায়ের কাছে গিয়ে 50 লক্ষ দিয়ে সোনার তরীর বিয়ে দিতে বলেন সুখেন তার চেলা বধুয়ার সাথে, যে ছেলে রাকার দিকে নোংরা চোখে তাকাচ্ছিল। সনাতনী রাকার কাছে গিয়ে বলে বধুর সাথে বিয়ে দিলে গলায় দড়ি দিবে। তারপর রাকা চাইল্ড কেয়ারে ফোন করে দেয়। এরপর চাইল্ড কেয়ারের দুজন কর্মচারী আসে সনাতনীর বাবা মায়ের কাছে, আর সাথে রাকাও এসেছে। ওরা সনাতনীর মুখ থেকে সবকিছু শুনতে চায়। প্রথমে সনাতনী ভয় পেল, পরে খুলে বলে সবটা, এমনকি সুখেনের নারী পাচারের কথাও বলে। চাইল্ড কমিশনার এখন তার মুসলেকা সাইন করিয়ে নিয়ে যায়। সনাতনীর বাবাকে বলে 18 বছরের নিচে মেয়ের বিয়ে দিলে তার জেল হবে। এরপর রাকা সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টি নামে, আর মাঝ রাস্তায় রাকার গাড়িটি পাংচার হয়ে যায়। গাড়ি থেকে নেমে টায়ার চেঞ্জ করতে যাবে, তখন সেখানে আবার সুখেনের লোকজনরা এসে তাকে নানান রকম অঙ্গভঙ্গি করে ভয় দেখায়।
ঠিক সেই সময়ই রিজুর ফোন আসে। রাকা ফোনের মধ্যেও কোনো রকমে বুদ্ধি করে জায়গাটার নাম বলে দেয়, তাই ওরা কিছু বলতে পারে না আর করতেও পারে না। অন্যদিকে খান্না সাহেব বলে একজন সুখেনকেও ফোন করে সনাতনীকে দুবাইয়ে পাঠাতে বলে, নাইলে টাকা ফেরত দিতে হবে বলে হুমকি দেয়। এখন ফেসে গেছে সুখেন। একদিকে পুলিশের ডায়েরি, অন্যদিকে অত সহজেই তো সনাতনীর বিয়ে হবে না, তাই রাকার উপর তার আরও রাগ বেড়ে যায়। ওদিকে ওর বাবা সত্যপ্রকাশের কাছে খবর যায় যে রাস্তায় আবার সুখেনের লোকজনরা রাকাকে ভয় দেখিয়েছে, তাই ও সুখেনকে এখনই কিছু করতে বারণ করে। বলে সামনে ইলেকশন, এখন কিছু ঝামেলা পাকালে ওর মন্ত্রী হওয়াটা আর হবে না, বরং সত্যপ্রকাশ বুদ্ধি করে জন্মদিনে রাকা ও রিজুকে ইনভাইট করতে বলে, কারণ সেখানে সরকারের সব বড় বড় লেভেলের কর্মচারীরা থাকবে। অন্যদিকে বারবার দরজায় যেন কে বেল দিচ্ছে। রাকা ভয় পেয়ে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেখে ওর বাবা মা এসেছে। সারপ্রাইজড হয়ে যায় রাকা। ওরা খাওয়া দাওয়ার পর ওর বাবা মাকে নিয়ে একটু বেরোবে ঠিক করে, কিন্তু গাড়ি নিয়ে বেরোতে বারণ করলেও রাকা শোনে না। গ্রাম্য মেলায় নিয়ে যায় রাকার বাবা মাকে, আর যাবার পথে গাড়িতে এখানকার মেয়েদের উপর অকথ্য অত্যাচারের কথা জানায়। এরপর মেলাতে লখাই আর মাইকেলকে একসাথে দেখতে পায় রাকা। মাইকেল রাকাকে ওদের প্ল্যানটা বলে, কিন্তু রাকা ওদের প্ল্যানটাকে ভয় পায়, ভাবে যে ওর বাবা জানতে পারলে মাইকেলকে মেরে ফেলবে। আর অন্যদিকে সনাতনীর বাড়ি গিয়ে সুখেন ও বাবার জন্মদিনে যখন সবাই ব্যস্ত থাকবে তখন সনাতনীকে গাড়িতে তুলে দিতে বলে। বধুয়ার সাথে বিয়ে দেবে পাশের গ্রামে, কেউ জিজ্ঞেস করলে বলবে সনাতনী মামার বাড়ি গেছে। এভাবে ভয় দেখিয়ে সবকিছু ঠিক করে আসে। এখন এই কথাগুলো সনাতনী লুকিয়ে শুনে ফেলে। এদিকে রিজুর সাথে কিছুতেই সত্যপ্রকাশের জন্মদিনের পার্টিতে যেতে চায় না রাকা। রিজু অনেক বোঝানোর পর শেষমেশ রাজি হয়। পার্টিতে এসে দেখে সুখেনের বোন কুর্চি এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু রাকা বুঝতে পারছে ও পালাবার জন্য ফাঁক খুঁজছে। কেউ বুঝতে না পারলেও রাকা যেহেতু জানে, তাই ও বুঝতে পেরেছে ব্যাপারটা। অন্যদিকে সনাতনীকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে ওর মা। হঠাৎ সনাতনী ওর মার কাছ থেকে একটা শাড়ি চাইলো। ওর মা শাড়ি আনতে ঘরে ঢুকলে বাইরে থেকে শিকল তুলে দেয় সনাতনী। তারপর পালিয়ে যায় জঙ্গলে। সে দেখে সুখেনের লোকজনদের পাঠিয়েছে মাইকেলকে মেরে ফেলার জন্য। যাই হোক, আড়ালে ডেকে রাকা সুখেনের বোনকে নিজের গাড়িতে তোলে, আর মাইকেল আর লখাইকে একটা ফাঁকা জায়গায় আসতে বলে। ওর বাবাকেও সেই জায়গাটায় আসতে বলে। গ্রাম্য এলাকা, বেশ অন্ধকার হয়ে এসেছে চারপাশ। রাকা এক জায়গায় গাড়ি দাঁড় করায়। ওদিকে লখাই আর মাইকেলকে বাইক নিয়ে আসার পথে সামনে থেকে গুলি করে সুখেনের লোকজনেরা। লখাইয়ের ডান কাঁধে লাগে গুলিটা, তাও লখাই গাড়ি থামায় না, ওই অবস্থাতেই পালিয়ে এসেছে। ওদিকে সুখেনের বোন কুর্চি বারবার ফোন করেও মাইকেলের ফোন সুইচ অফ পায়। কুর্চি ভাবলো তাহলে হয়তো ওর দাদা মাইকেলকে মেরে ফেলেছে। ততক্ষণে সেই জায়গায় চলে আসে রাকার বাবার গাড়ি, কিন্তু লখাই আর মাইকেলের দেখা মেলে না। অন্যদিকে সনাতনীর বাড়িতে এসে বধুয়া দেখে যে সনাতনী পালিয়েছে, কিন্তু যাবে আর কোথায়, সেই জঙ্গলেই তো থাকবে। তাই জঙ্গলে খোঁজ করতে থাকে সনাতনীর। ততক্ষণে দমবন্ধ পরিবেশের মধ্যে থাকার পর শেষমেশ এসে পৌঁছায় লখাই আর মাইকেল। ওদের সবাইকে ওর বাবার গাড়িতে তুলে দিয়ে সোজা আসানসোল চলে যেতে বলে রাকা। এরপর রাকা বাড়িতে ফেরে। অন্যদিকে জঙ্গলে বধুর হাত থেকে পালাতে পারে না সনাতনী। সে ধরা পড়ে যায়, কিন্তু বুদ্ধি করে একটা পাথর দিয়ে সজোরে আঘাত করে বধুর মাথায়। তারপর সোজা রাকার বাংলোয় চলে যায়। এদিকে বাড়ি ফিরে রিজু সবটা জেনে রাকার উপরে খুব রাগ করে। বলে ওর বাবা মাকেও তুমি বিপদে ফেলে দিলে, কিন্তু কি আর করা যায়। রাকা সেন তো বরাবরই এরকম, নিজের কথাও ভাবে না, তাই তো বারবার বিপদে পড়েও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। যাই হোক, কিছুক্ষণ পর ওর বাবা ফোন করে জানায় যে ওরা নিরাপদে আসানসোল পৌঁছে গেছে। কিছুটা নিশ্চিত হয় রাকা। পরদিন ওরা ফিরে যাবে কলকাতায়। এরপর কাজের মেয়ে লতা এসে রাকার এই সাহসিকতার প্রশংসা করে বলল ওর বোন জিলিকো এমন সাহসী ছিল, তাকে বাঁচতে দেয়নি সুখেনের লোকেরা, তাই এত সহজে রাকাকে ওরা ছাড়বে না। অন্যদিকে সুখেন টাকা দিয়ে একজন তান্ত্রিককে বলে যে রাকাকেও গ্রামের লোকজনদের কাছে ডাইনি প্রমাণ করতে, তাহলে গ্রামের লোকেরাই তাকে মেরে ফেলবে। হলো তাই, সবাই চড়াও হলো রাকার বাংলোয়। নিজের দরজা ভেঙে গ্রামের লোকেরা ঢুকে পড়ল। ভেতরে উঠে গেল উপরে, বের করে দিতে বলল সনাতনীকে। ঠিক সেই সময় বাড়িতে রিজুও ছিল না। অনেকক্ষণ একাই লড়াই করলো রাকা।
শেষমেশ বেরিয়ে এলো সনাতনী। গ্রামের লোকেদের বোঝালো যে রাকা ডাইনি নয়, বরং সুখেন তাকে বিক্রি করে দেওয়ার জন্য প্ল্যানটা করেছে। ঠিক সেই মুহূর্তে রিজু এসে পড়ে সেখানে, আর পুলিশ নিয়ে এসেছে রিজু। পুলিশ এসে সুখেনকে ধরে নিয়ে যায়, আর তাদের লোকজনদেরও ধরে নিয়ে যায়। আর এখানেই শেষ বোধন সিরিজটির দ্বিতীয় সিজনের কাহিনী। পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেইন পাওয়ার জন্য। ধন্যবাদ।